বিরোধী দল সংসদে যেতে চায় সহসাই, চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে। মন্ত্রিসভায় অনুমোদন দেয়া নয়া দুদক আইন সরকার ও গণতন্ত্রকে সাহায্য করবে না, বললেন সুরঞ্জিত। পৌরসভা ও উপনির্বাচনে প্রমাণ হয়েছে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন, বললেন খন্দকার দেলোয়ার। সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় অপুষ্টি সমস্যা গুরুত্ব পায়নি কখনোই, অধিকাংশ এলাকায় এই কার্যক্রমের বাইরে। আসসালামু আলাইকুম, সঙ্গীতা খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএস টিএমটিভির শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সময় হয়েছে সংসদে ফেরার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সংসদে ফেরার ব্যাপারে তার এই মত জানিয়ে বলেছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলীয় ফোরামে। আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের মতে 90 দিনের বাধ্যবাধকতার কথা মাথায় রেখে সিদ্ধান্ত সহসাই। দলীয় সূত্র বলছে, নতুন মাসের প্রথম সপ্তাহে প্রধান বিরোধী দল যোগ দিতে পারে সংসদে। তালাত মামুন জানাচ্ছেন বিস্তারিত। বিরোধী দলের এমন সরব উপস্থিতির শেষ দিনটি ছিল গত বছরের 2 জুন। এরপর আর ফেরা হয়নি তাদের। পরিবেশ নেই এমন অভিযোগে পার হয় দিন, মাস, বছর। তবে টানা 90 দিন অনুপস্থিতির কারণে সদস্যপদ বাতিলের ফাঁদে পা না দিতে এবার তাদের যোগ দিতেই হবে, যদি অধিবেশনের মেয়াদ হয় 44 কার্যদিবস। আর এই বিষয়টি মাথায় রেখে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যোগ দেবার পক্ষে দলের অধিকাংশ সংসদ সদস্য। দলের সিনিয়র নেতা মওদুদ আহমেদের মতে, সময় এসেছে সংসদে ফেরার। এবং আমাদের মধ্যে অনেকেই, বেশিরভাগ সকলেই প্রায় সংসদ সদস্য যারা আছেন তারা সংসদে যেতে চান, কিন্তু দল তো বল, তাই না? এবং দলের সিদ্ধান্ত তো আমাদের সবাইকে মেনে চলতে হবে। সুতরাং যদি সম্মিলিতভাবে সবাই সিদ্ধান্ত নেয় যে না, আমাদের যাওয়া উচিত হবে না, তাহলে আমরা যাব না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার যদি মতামত নেওয়া হয় তাহলে আমি সংসদে যাওয়ার পক্ষেই আমার মতামত দেব। আর বিরোধী দলীয় চিফ হুইপের মতে, সংসদে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চেয়ারপারসনের হাতে। তিনি বলেন, সংসদের মেয়াদ 44 দিন হলে আর বিএনপি সংসদে না ফিরলে 90 দিনের অনুপস্থিতির কারণে সদস্যপদ হারাবেন সবাই। আর তাই সংসদে ফিরে দ্রব্যমূল্য, সন্ত্রাস, সীমান্ত সমস্যা নিয়ে কথা বলবে বিএনপি। আমরা অবহিত আছি যে আমরা কতদিন পার্লামেন্টে যাচ্ছি না, সেটা আমাদের জানা আছে। আমরা নেত্রীকে অবহিত করেছি। এ ব্যাপারে আমাদের দল সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমরা পার্লামেন্টের 44 ডেজ তারা যদি পার্লামেন্ট চালায়, এই 44 ডেজের মধ্যে আমাদের 90 ডেজ হচ্ছে কিনা এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি এবং এটা পার্লামেন্ট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দলীয় সূত্র বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথবা উপনির্বাচনে জয়ী হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্যের শপথের পরই সংসদে ফেরার সম্ভাবনা প্রবল বিএনপির। তালাত মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় অনুমোদন দেয়া নয়া দুর্নীতি দমন কমিশন আইন সরকার ও গণতন্ত্রকে সাহায্য করবে না বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে, এই আইন পাশ হলে সরকারের জনপ্রিয়তা কমবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন 2010-এর খসড়া 24 জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে এই আইনে। এছাড়া কমিশনের সচিবকে নিয়োগ দেবে সরকার। এসব কিছু দুর্নীতি দমন কমিশনকে সরকারের অধীন করে ফেলবে বলে মনে করে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। আর এর প্রতিবাদে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। সুস্পষ্টভাবে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন কার্যকরভাবে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা হবে বলা হয়েছিল, যে জনগণের কাছে যেই অঙ্গীকার করে ভোট নিয়ে ক্ষমতায় আসা হয় সেটি যদি পালন করতে যদি ব্যর্থ হয়, অনেক সময় হয়তো কর্মক্ষমতার কারণে অভাবের কারণে ব্যর্থ হতে পারে, কিন্তু যদি উদ্দেশ্যমূলকভাবে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেটা জনগণের কাছে নিশ্চিত গ্রহণযোগ্য হবে না। এদিকে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট অঙ্গীকার ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। খসড়া এই আইন সেই অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। যে আইনটি প্রসব করেছে 2 বছর পরে, এটি খুবই হতাশাগ্রস্ত। কারণ সরকারের অনুমোদন নিয়ে এই অনুমোদন জীবনে আসবে না, অতীতও আসেনি। দুর্নীতি দমন করা যাবে না, যেহেতু কমিটি রয়েছে, যেহেতু পার্লামেন্ট রয়েছে, এবং এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করলে এটিকে কাটিয়ে আমরা
একটি গ্রহণযোগ্য এবং কমিটমেন্ট অনুযায়ী এটি আইন করতে পারে। খসড়া আইনের এসব দিক বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সহ সকল সংসদ সদস্যদের কাছে লিখিতভাবে অনুরোধ জানাবে টিআইবি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সোমালিয়ান জলদস্যু কর্তৃক ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহাজ মনি ও এর নাবিকদের উদ্ধারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্থার মহাসচিব এফটেমিওস মেট্রোপোলাস ব্রিটেন সফররত শেখ হাসিনার সাথে শুক্রবার তার হোটেল কক্ষে সাক্ষাৎ করতে গেলে এই আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রী সোমালিয়ায় একের পর এক জাহাজ ছিনতাই বন্ধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান IMOকে। জলদস্যু মোকাবেলায় বিদ্যমান টাস্ক ফোর্সের শক্তি বাড়াতে বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের জাহাজ তৈরি এবং জাহাজ শিল্প সম্প্রসারণে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন IMO মহাসচিব। এছাড়া বিবিসি ওয়ার্ল্ডের জেনা ভাদাভি, টেলিগ্রাফের সাংবাদিক অ্যান্ড্রু গেলিগান এবং আল জাজিরার ডেভিড ফ্রস্টকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী। পৌরসভা ও উপনির্বাচনে প্রমাণ হয়েছে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এই মন্তব্য করে বলেছেন, সরকার মানুষের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে। অধিকার, চাহিদা ও প্রয়োজনের কথা চিন্তা করে নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিতে আইনজীবী সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন ফারহানা হীরা। সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিনিধি সভায় বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, দেশে এখন শুধু আইনের শাসন নয়, মানুষের মৌলিক অধিকার কিছুই নেই। খেটে খাওয়া থেকে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত মানুষের মধ্যে চলছে নীরব দুর্ভিক্ষ। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটি কাজও জনগণের জন্য করতে পারে নাই। সেখানে জনগণ তো বসে নাই, জনগণ আমাদের থেকে এগিয়ে গেছে। তার প্রমাণ কিছুটা আপনারা পেলেন। যদি তারা ভোট কারচুপি না করত, যদি কেন্দ্র দখল না করত, যদি রেজাল্ট শিট পাল্টাতে না পারত, তাহলে ওই যে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত এই সরকার ইতিমধ্যেই সবকিছু হারিয়ে ফেলত। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে আইনজীবীদের আরো সক্রিয় হবার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে হলে, তার মৌলিক মানবিক অধিকার রক্ষা করতে হলে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রের লেবারধারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। জনগণ আমাদের সাথে আছে। বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ হয়ে এখন প্রভু রাষ্ট্রের সাহায্য নিয়ে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও লাখো লাখো মুসল্লি সারাটি দিন কাটিয়েছেন জিকির, আজকার ও আল্লাহ রাসূলের দিন ও পথের অনুসন্ধানে। প্রথম পর্বের মতোই এই পর্বেও বিশ্বের প্রায় 40টি দেশের 1000-এরও বেশি মুসল্লি অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের এই সমাবেশে। গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদকে সাথে নিয়ে রনি রায়হানের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাসান জাবেদ। তাবলিগের নিয়ম কানুন, চিল্লা এবং দিনের দাওয়াতের ফজিলতের উপর বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনটি। এছাড়াও প্রতিটি তাঁবুতে চলে কিতাবি বয়ান। দ্বিতীয় দিন হওয়ায় ইজতেমার নির্দিষ্ট স্থানে মুসল্লিদের ভিড় আগের মতো থাকলেও আশপাশের রাস্তায় তেমন ভিড় ছিল না। তবে আখেরি মোনাজাতে ভিড় কয়েক গুণ বেড়ে যাবে বলে জানান আয়োজকরা। দ্বিতীয় দিনে প্রতিটি খিত্তায় দেখা গেছে আলাদা বয়ান ও মোনাজাত করতে। নবীজি যে মাকসাদে, যে উদ্দেশ্য আল্লাহ পাঠাইছেন, একই মাকসাদে এই উম্মতকে পাঠাইছেন। উম্মত যদি এই মাকসাদ চলতে থাকে, সারা পৃথিবীতে সমস্ত জাতি শান্তি পাবে। এরকম একটা মহামিলন সারা বিশ্বের মুসলমান আসতেছে এখানে সবার সাথে। এরকম আর জীবনও পায় কিনা হায়াতে তাও জানা নাই। তো এটা খুব খারাপ লাগতেছে যে শেষ হয়ে যাচ্ছে। গত পর্বের মতো এই পর্বেও বিদেশি মুসল্লিরা অংশ নিয়েছেন। ইজতেমা শেষ হওয়ার পরও দিনের দাওয়াত দিতে তাদের অনেকেই কিছুদিন অবস্থান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা দুনিয়া কে আখির তক পৌঁছাएंगे तमाम इंसानों को। You can't live for the dunya, you must live for the akhirah. It's much more better for you. রোববারের আখেরি মোনাজাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য শনিবার থেকেই আরো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে শনিবার গভীর রাত থেকে ইজতেমার প্রবেশ পথের কয়েকটি রাস্তায় গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও জানান গাজীপুরের পুলিশ সুপার। আখেরি মোনাজাতে সবসময় ভাসমান লোক বেশি আসে, তো যদি সেরকম অবস্থা হয়, রাস্তা যদি ধারণ ক্ষমতা কমে যায়,
তাহলে আমরা রাত্রি 12টা বা পরবর্তী অবস্থা বুঝে রাস্তাটা বন্ধ করে দেব। আমরা টঙ্গী ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত, জয়দেবপুর চৌরাস্তা, এদিকে কামারপাড়া ব্রিজ থেকে স্টেশন রোড। আখেরি মোনাজাতে অংশ নিতে এবং মোনাজাত শেষে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য বিশেষ ট্রেন ও বিআরটিসির বাস সার্ভিস থাকবে। আগামী দিনে টঙ্গীর তুরাগপাড়ের এই বিশ্ব ইজতেমার পরিবেশ এবং মুসল্লিরা যাতে আরো ভালোভাবে তাদের দিনের কাজ করতে পারেন সেদিকে নজর দিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। দেশে গর্ভবতী মা এবং নবজাতকের পুষ্টিহীনতা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে 5 বছর বয়সী শিশু প্রায় অর্ধেকই অপুষ্টির শিকার, সংখ্যার হিসেবে যা প্রায় 1 কোটি। আবার শিশু মৃত্যুর প্রধান কারণ হল অপুষ্টি, অথচ সারা দেশের মাত্র 1/3 এলাকা পুষ্টি কার্যক্রমের আওতাধীন। ফলে এই কার্যক্রমের বাইরে থেকে যাচ্ছে জনগোষ্ঠীর একটা বড় অংশ। সামগ্রিক পুষ্টি কার্যক্রম নিয়ে উজ্জ্বল আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। গাজীপুরের কাপাসিয়ার মার্জিয়া খাতুন, এলাকায় তিনি পুষ্টি আপা নামেই পরিচিত। বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য ও পরামর্শ দেন তিনি। প্রতি মাসেই বৈঠকে বসেন কিশোরী এবং গর্ভবতী মায়েদের নিয়ে। মার্জিয়া বেগমের মতো দেশের বিভিন্ন স্থানে এরকম আরো প্রায় 37,000 কর্মী কাজ করেন জাতীয় পুষ্টি প্রকল্প এনএনপির আওতায়। আগে গর্ভবতী মার যে যত্ন নিতে হবে, যেমন আগে বেশি খাবার দিত না, বেশি খাবার দিলে বাচ্চা বড় হয়ে যাবে, প্রসব হবে না, মানে মার অসুবিধা, হাসপাতাল নিতে হবে, এগুলাই মানে কুসংস্কার ছিল। কিন্তু আমি এই জায়গায় যে কয়টা বাচ্চা মার পুষ্টি খাইছে সবার বাড়িতে নর্মালি ডেলিভারি হয়েছে এবং সবাই বুঝে যায় না পুষ্টি খাওয়ালে বাচ্চা ঠিক হয়। যদি মার শরীরে যদি শক্তি না পায় তাহলে তার বাচ্চারা কিভাবে প্রসব হবে। দেশের 483টি থানার মধ্যে মাত্র 172টি থানায় চলছে জাতীয় পুষ্টি কার্যক্রম। গ্রামের মহিলা, প্রসূতি মা এবং কিশোরীরা পুষ্টি সম্পর্কিত ধারণা পায় এখান থেকে। আমি এখন কিশোরী, ভবিষ্যতে আমি মা হব, এখন থেকে আমার নিজের তৈরি করে নিতে হবে। তো নিজের তৈরি করতে হলে যা একদম প্রয়োজন তা আমি এখান থেকে জানতে পারতেছি। তবে বৈদেশিক সাহায্য নির্ভর এই প্রকল্পের কাজ কখনো কখনো বন্ধ হয়ে যায় প্রয়োজনীয় অর্থের অভাবে।